আজ দশম শ্রেণীর ইতিহাস বিভাগের চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের একটি প্রশ্ন আমি আজকে নির্বাচন করেছি। প্রশ্নটি হচ্ছে 1857 খ্রিস্টাব্দের সিপাহী তথা মহাবিদ্রোহে তৎকালীন সময়ে ইংরেজি জানা শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী সমাজের ভূমিকা কী ছিল। এই প্রশ্নটি আলোচনা পর্বে আমি এটাকে তিনটি অংশে ভাগ করেছি। প্রথমে অবশ্যই তৎকালীন সময় কিছু উদ্ধৃতি বা কিছু প্রমাণ যে বুদ্ধিজীবী সম্প্রদায় সিপাহী বিদ্রোহের বিপক্ষে ছিল তার কিছু তথ্য, এবং কেন বুদ্ধিজীবী সম্প্রদায় বা সমাজ এই আন্দোলন থেকে নিজেদের দূরে রেখেছিল বা বিমুখ ছিল সে সম্পর্কে দু তিনটি কারণ বলবো। আর তাদের এই আন্দোলনের পথ বা ওয়ে বা চরিত্র কী ছিল, কিভাবে তারা এই আন্দোলনের বিরোধিতা করেছিল সে সম্পর্কে বলবো, এবং শেষে বা পরিশেষে বা উপসংহারে দু একটি লাইন বলবো। তাহলে শুরু করছি। যে অবোধ পর্বতে লোস্টা নিক্ষেপ করে সেই ব্যক্তি সেই লোস্টাঘাতে আপনি নিহত হন। আবার কেশে ঘাস নিজে সংহার পাইবার জন্যই পুষ্প ধারণ করে। চটক পক্ষী যদি নিজ চক্ষু দ্বারা সমুদ্রের জলরাশিকে শোষণ করিতে পারিত তাহলে কেমন হতো। এই উদ্ধৃতিগুলি তৎকালীন সময় অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে বিভিন্ন পত্রপত্রিকা, সংবাদপত্র, সাহিত্যে, গ্রন্থে প্রকাশ পেয়েছিল। প্রথমেই বলে রাখি, যে অবোধ পর্বতে লোস্টা নিক্ষেপ করে তার উদ্দেশ্য হচ্ছে পর্বতকে যদি তার অবস্থান থেকে একটু সরানো যায়, কিন্তু বাস্তবে তা একেবারেই অসম্ভব। অর্থাৎ এখানে পর্বত বলতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বোঝানো হয়েছে, আর অবোধ বলতে এখানে সিপাহীদের বোঝানো হয়েছে। আবার কেশে ঘাস খুবই সুন্দর, কিন্তু পুষ্প ধারণ করে, অর্থাৎ যেই মুহূর্তে পুষ্প ধারণ করে তারপরেই এই গাছটি কার্যত শুকিয়ে যায় এবং মৃত্যু অনিবার্য দেখা দেয়। অর্থাৎ সিপাহীদের এখানে কেশে ঘাস হিসেবে কল্পনা করা হয়েছে। আবার চটক পক্ষী যদি নিজ চক্ষু দ্বারা সমুদ্রের জলরাশিকে শোষণ করিতে পারত, অর্থাৎ এখানে সমুদ্রের জলরাশি বলতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই দু তিনটি উদ্ধৃতির মধ্যে দিয়ে আমি বোঝাতে চাইছি যে তৎকালীন সময় শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল ক্লাস তৎকালীন সময় এইভাবে সিপাহী বিদ্রোহের বিরোধিতা করেছিল। তার এক্সাম্পল বা নমুনা আমি এই মুহূর্তে তোমাদের দিলাম। সেই সঙ্গে 1857 খ্রিস্টাব্দে ইমিডিয়েট যে রিজন, ইমিডিয়েট কারণ, অর্থাৎ হঠাৎ করেই এই বিদ্রোহ কার্যত যে দাবানলের রূপ নিয়েছিল, ইমিডিয়েট কারণ, আমি সমস্ত কারণ অবশ্যই বলবো না, কারণ তা একেবারেই অপ্রাসঙ্গিক হবে। কারণ আমাদের যে প্রশ্ন নির্বাচন করেছি সেখানে কারণের কোনো দরকার নেই। কিন্তু দুটো বিষয় আমি বলবো অপ্রাসঙ্গিক হলেও তা তোমাদের পড়তে গিয়ে, লিখতে গিয়ে, মনে রাখতে গিয়ে এই অপ্রাসঙ্গিক দুটো কথা তোমাদেরকে খুবই সাহায্য করবে। একটা হচ্ছে রিউমার, আরেকটা হচ্ছে প্রফেসিস। রিউমার মানে হচ্ছে অপপ্রচার, আর প্রফেসিস হচ্ছে ভবিষ্যৎবাণী। এই দুটো জিনিস
সিপাহী বিদ্রোহকে ত্বরান্বিত করেছিল। ইমিডিয়েট রিজন বা ইমিডিয়েট কারণ বা তাৎক্ষণিক কারণ হিসেবে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। সেই সময় জনশ্রুতি বলতে পারো বা লোকমুখে প্রচারিত একটি বিষয়, সবাই সেটা জানতে পেরেছিল যে আটা এবং ময়দার মধ্যে তৎকালীন সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক ধরনের কনস্পিরেসিমূলক কাজ করেছিল, যে গরু এবং শূকরের ডাস্ট, হাড় বা হাড়ের গুঁড়ো বা ডাস্ট মেশানো হচ্ছে। এর বাস্তব সত্যতা কতটুকু ছিল ইতিহাস নিজে আজও সন্দিহান বা এর উত্তর খুঁজে পায়নি। এবং মধ্যরাত্রে এক অজানা ব্যক্তি, যাকে ইতিহাস আজও সেই চরিত্রকে উদ্ধার করতে পারেনি, 5টি চাপাটি, এটা একটি হিন্দি শব্দ, মানে রুটি, বিভিন্ন প্রান্তিক অঞ্চলে গ্রামে গঞ্জে বাড়ির সামনে রেখে দেওয়া হতো এবং সবাই মনে করত যে তাদের ধর্মকে আঘাত করার জন্যই এই কনস্পিরেসি করা হচ্ছে। কারণ উভয় সম্প্রদায় অর্থাৎ হিন্দু এবং মুসলিমদের কাছে গরু এবং শূকর ছিল নিষিদ্ধ এক ধরনের খাদ্য। এর পরবর্তী যেটা দাঁড়ালো সেটা হচ্ছে দমদম সেনা শিবির। সেখানে এক নিম্ন পদস্থ লস্কর অর্থাৎ খালাসি জল পান করার জন্য উচ্চপদস্থ এক ব্রাহ্মণ সেনার কাছে লোটা চাইলে সেই উচ্চপদস্থ সেনা তা দিতে অস্বীকার করে, কারণ তার জাত চলে যাবে। সেই মুহূর্তে সেই নিম্নপদস্থ লস্কর বা খালাসি চিৎকার করে বলে যে জাতের বড়াই আর বেশি দিন থাকবে না, কারণ খুব শীঘ্রই গরু ও শূকরের চর্বি মিশ্রিত এক ধরনের কার্তুজ, যা দাঁতে কেটে বন্দুক বা রাইফেলে বা ব্যারলে সেটা ঢুকিয়ে দিতে হবে। এই খবরটি খুব দ্রুত চাউর হয়ে গেল বা দাবানলের মতো গোটা ভারতবর্ষ তথা উত্তর ভারতে ছড়িয়ে পড়ল এবং সিপাহী বিদ্রোহ সংগঠিত হলো। দমদম, ব্যারাকপুর, বহরমপুর এবং আনুষ্ঠানিকভাবে মিরাটের সেনা শিবির থেকে বিদ্রোহ কার্যত শুরু হয়ে গেল। কিন্তু এই বিদ্রোহে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন সম্প্রদায় অংশগ্রহণ করেছিল। কি এমন কারণ ছিল যে শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী সমাজ এই আন্দোলন থেকে বিমুখ ছিল? শুধু বিমুখ নয়, তারা এই আন্দোলন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল। শুধু তাই নয়, তারা এই আন্দোলনের বিরোধিতাও করেছিল। কেন তারা বিরোধিতা করেছিল? দুটো কারণ লিখলেই হবে, আমি তোমাদের 3টি কারণ বলব। এই সময় 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহীরা কার্যত মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর নেতৃত্বে এই বিদ্রোহ ঘোষণা করে এবং তাকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে। সুতরাং তৎকালীন সময় ইংরেজি জানা শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় উপলব্ধি করতে পারে যে যদি বিদ্রোহীরা জয়যুক্ত হয় তাহলে ভারতের শাসন কাঠামো কী হবে। খুব স্বাভাবিকভাবে ভারতে পুনরায় মধ্যযুগীয় শাসন ব্যবস্থা আবার ফিরে আসবে, অর্থাৎ ফিউডালিজম বা সামন্ততন্ত্র আবার ফিরে আসবে। যে মধ্যযুগীয় ব্যবস্থা, কুসংস্কার আচ্ছন্নই বলো বা প্রশাসনিক কাঠামোই বলো, সেটা আবার ফিরে আসবে। তাতে করে এই শিক্ষিত ইংরেজি জানা বাঙালি বুদ্ধিজীবী সমাজ কার্যত অপ্রান্তীয় বা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। সুতরাং তারা কি করলো? এই বিদ্রোহের থেকে নিজেদের দূরে সরিয়ে রাখলো বা বিমুখ হলো। সেই সঙ্গে দ্বিতীয় কারণ হচ্ছে, তোমরা সাংস্কৃতিক আধিপত্যও বলতে পারো, আবার আধুনিকতার
অবসানের ভয়ও বলতে পারো, যে কোনো দুটো পয়েন্টসের মধ্যে একটা লিখতে পারো। অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য যখন ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল, অর্থাৎ অজগর সাপ যেমন শিকারকে ধীরে ধীরে গ্রাস করে, ঠিক একইভাবে ব্রিটিশ সরকার যখন ভারতবর্ষ, বিশেষ করে উত্তর ভারত ধীরে ধীরে গ্রাস করছিল, সেই সময় একই সঙ্গে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে অফিস, আদালত, কোর্ট কাচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে রাজস্ব দপ্তর, রাজস্ব বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে প্রচুর কর্মচারীর প্রয়োজন ছিল। শুধু কর্মচারী নয়, ইংরেজি জানা শিক্ষিত এফিশিয়েন্ট বা ইন্টেলেকচুয়াল কর্মচারীর প্রয়োজন ছিল। ফলে তৎকালীন সময়ে শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী সমাজ এই পেশাকে সাদরে গ্রহণ করেছিল এবং তারা ইংরেজদের শাসনাধীনে বিভিন্ন পদে তারা চাকরি বা পেশায় নিযুক্ত হয়েছিল। খুব স্বাভাবিকভাবে এইবার তারা জীবন জীবিকার প্রশ্নে কার্যত হেরে গেল এবং তাদের মনে হলো যদি কোনো কারণে বিদ্রোহীরা জয়যুক্ত হয় তাহলে অবশ্যই ব্রিটিশ শাসনের অবসান ঘটবে এবং ব্রিটিশ শাসনের অবসান ঘটার সঙ্গে সঙ্গে তারাও তাদের জীবন জীবিকা হারাবে। শুধু তাই নয়, যে কালচারাল হেজিমনি আমি বলেছিলাম, অর্থাৎ সাংস্কৃতিক আধিপত্য কিন্তু কায়েম করেছিল ব্রিটিশ সরকার। অর্থাৎ এই শিক্ষিত ইংরেজি জানা বাঙালি বুদ্ধিজীবীরা ব্রিটিশদের হয়ে কাজ করা শুরু করল। এটাই কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইছিল। তৃতীয় যে বিষয়টি, কলকাতা স্পর্শকাতর শহর এবং ব্রিটিশদের তৈরি করা খুব প্রিয় এবং কাছের শহর। তার একটা এক্সাম্পল দিচ্ছি। 1757 খ্রিস্টাব্দে যখন আলীনগরে সন্ধি হচ্ছে, তখন ক্লাইভ ইংল্যান্ডে এই খবরটি পাঠান যে চুক্তির সময় যে ক্যালকাটা শহরের নামকরণ আলীনগর করা হয়েছিল সেটি পুনরায় আবার ক্যালকাটা করা হয়েছে। অর্থাৎ কলকাতা শহর সম্পর্কে যে ইংরেজদের দুর্বলতা, সেই দুর্বলতা এই চুক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছিল এবং সেখানে শুধু ইংরেজরা নয়, তৎকালীন সময় জমিদার এবং ইংরেজি জানা শিক্ষিত ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী বাঙালি সমাজ বসবাস করত। সেখানে একটা খবর প্রচার হয়ে যায় যে দমদম সেনা শিবির থেকে যে কোনো মুহূর্তে সিপাহীরা শহরে আক্রমণ চালাতে পারে এবং তাদের নিরাপত্তার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার সেখানে সেনাবাহিনীও শহরে মোতায়েন করেছিল। এতে করে শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী সমাজ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যদি সিপাহীরা শহর আক্রমণ করে। এই সব কারণবশত কার্যত বুদ্ধিজীবী সমাজ এই আন্দোলনের বিরোধিতা করেছিল। এবার এই বিরোধিতার চরিত্র কী ছিল, বা পথ কী ছিল, কীভাবে তারা এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বিরোধিতা করেছিল? বিভিন্নভাবে, ব্যক্তিগত স্তরে, প্রাতিষ্ঠানিকভাবে, সাংগঠনিকভাবে, যেমন বিভিন্ন পত্রপত্রিকা, সংবাদপত্র, সাহিত্য চর্চা, গ্রন্থের মধ্যে দিয়ে তারা এই বিরোধিতা করেছিল। এর প্রথম বহিঃপ্রকাশ যেটা হলো 1857 খ্রিস্টাব্দের সম্ভবত 15ই মে, যখন বিদ্রোহীরা মোগল সম্রাটকে বিদ্রোহের নেতৃত্বে রেখে বিদ্রোহ ঘোষণা করল। সেই দিন কলকাতার শোভাবাজারে সন্ধ্যাবেলায় রাধাকান্ত দেবের নেতৃত্বে বা সভাপতিত্বে সেই সময় তৎকালীন বুদ্ধিজীবী সমাজ একটি সভার আয়োজন করে। সেই সভায় কার্যত
এই আন্দোলনের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় এবং সেই সঙ্গে নিন্দা প্রস্তাব গৃহীত হয় এবং কটাক্ষ করা হয়। শুধু এখানেই কিন্তু বুদ্ধিজীবী সমাজ থেমে থাকেনি। এরপর তারা যেটা করল, মেট্রোপলিটন কলেজে রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার এবং বুদ্ধিজীবী সমাজ আবার আরেকটি সভার আয়োজন করে। সেই সভায় শুধু নিন্দা প্রস্তাবই গৃহীত হয়নি, সেই সভায় স্পষ্টভাবে বলা হয় যে তারা যে কোনোভাবে ব্রিটিশ সরকারকে সর্বতোভাবে সাহায্য করবে এবং ব্রিটিশ সরকারের পাশে আছে। সেই প্রস্তাব, কার্যত গৃহীত প্রস্তাব, ব্রিটিশ সরকারকে পর্যন্ত পাঠানো হয় আনুগত্যের নিদর্শন স্বরূপ। যে তারা কতটা ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য সেটা প্রমাণ করবার জন্যই সেই যে প্রস্তাবটা গৃহীত হয়েছিল যে সব রকম সাহায্যের জন্য তারা প্রস্তুত, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পাঠানো হয়। এবং তৎকালীন সময় জমিদার সংগঠন, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, তারা শুধু কটাক্ষ বা নিন্দা করেই থেমে থাকেননি, তারা প্রায় 5,000 ব্যক্তির স্বাক্ষর সহ একটি আবেদনপত্র তৎকালীন সময় লর্ড ক্যানিংকে পাঠিয়েছিলেন যে তারা কতটা ব্রিটিশ সরকারের প্রতি তারা আনুগত্য বা অনুগত সেটা প্রদর্শন করবার জন্যই তারা এই প্রস্তাব পাঠিয়েছিলেন। সেই সঙ্গে তৎকালীন সময় সংবাদ ভাস্কর, অবশ্যই গৌরীশঙ্কর ভট্টাচার্য এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর, এই পত্রপত্রিকাগুলি কার্যত ব্রিটিশ সরকারের পক্ষে এসে দাঁড়ায় এবং শুধু কটাক্ষই করেনি সিপাহীদের, সেই সঙ্গে বিশেষ করে সংবাদ ভাস্কর বলেছিল বা প্রকাশ করেছিল, যদি সিপাহীরা পরাস্ত হয় তাহলে যেন ভারতীয়রা আনন্দে নৃত্য করে, এই প্রস্তাবও কিন্তু তারা দিয়েছিল। এবং সেই সঙ্গে তৎকালীন সময় রাজনারায়ণ বসু, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এবং শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত এবং কালীপ্রসন্ন, প্রতাপচন্দ্র সিংহ থেকে শুরু করে তৎকালীন সময় বহু বিশিষ্টজন, বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল বলো বা জৈব বুদ্ধিজীবী বলো, প্রত্যেকেই এই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিলেন এবং বঙ্কিমচন্দ্র কার্যত এই সময় সিপাহীদের আত্মঘাতীও বলেছিলেন। সুতরাং এইভাবে তৎকালীন সময় জৈব বুদ্ধিজীবী সমাজ, বাঙালি সমাজ কার্যত সিপাহী বিদ্রোহের বিরোধিতা করেছিলেন। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। পরিশেষে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে 1830 এবং 35 খ্রিস্টাব্দে, হয়তো তোমাদের মনে আছে, লর্ড উইলিয়াম বেন্টিং ও তার আইন সচিব মেকলে, অর্থাৎ গোটা ভারতবর্ষে ভারতীয়দের শিক্ষাদান বা পাঠদান কিভাবে হবে, ইংরেজি মাধ্যমে হবে না দেশীয় ভাষা বা রিজনাল ল্যাঙ্গুয়েজে হবে, সে নিয়ে বিতর্কের ঝড় ওঠে। তখন মেকলে কার্যত পাশ্চাত্য বা ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের পক্ষে রায় দেন এবং তিনি বলেন এর ফলে এমন এক ধরনের ভারতীয় তৈরি হবে যারা রক্তে মাংসে ভারতীয় হবে, কিন্তু বিচার, বুদ্ধিমত্তায় ও রুচিতে হবে ইংরেজ। তাই হলো। 1835 খ্রিস্টাব্দে কার্যত মেকলে যে দর্শন বা মেকলের যে দর্শন বা ধারণা বা তত্ত্ব প্রকাশ পেল,
তা কার্যত আমরা 1857 খ্রিস্টাব্দে কার্যত সেটা ব্যবহারিক রূপে আমরা দেখতে পেলাম। অর্থাৎ যে কথাটা বলা হয়েছিল কার্যত তার ফলটা কিন্তু আমরা 1857 খ্রিস্টাব্দে পেলাম। হ্যাঁ, এই টেস্ট, রুচি এবং বুদ্ধিমত্তায় এই ইংরেজি জানার শিক্ষিত বাঙালি সমাজ শুধু এই আন্দোলন থেকে বিমুখ থাকেনি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ব্রিটিশ গভর্নমেন্ট সাম্রাজ্যবাদী শক্তির পাশে এসে দাঁড়ালো। মেকলে ঠিকই বলেছিল। তো এই হলো আমাদের আজকের ক্লাস বা আলোচনা, যেটা ছিল হচ্ছে 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তৎকালীন সময় সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সময় বাঙালি ইংরেজি জানা শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা। আমি প্রথমে যে কথাগুলো বলেছিলাম অর্থাৎ 3টি অংশেই কিন্তু আমি ভাগ করেছি, ঠিক একইভাবে আমি বোঝালাম। তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো এবং তারপরে অবশ্যই রেফারেন্স বই এবং পাঠ্য বই থেকে একবার পড়ে নেবে, তোমাদের লিখতে সুবিধা হবে। আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করলাম।